স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি রাশেদ ইমাম। 3 হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেলায় মৃত্যু হয়েছে 2 নবজাতকের। বিচার পেতে তাদের লাশ নিয়ে হাইকোর্টে উপস্থিত বাবা আবুল কালাম। নবজাতক দ্বয়কে ভর্তি না করা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। স্বপ্রণোদিত হয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 48 ঘন্টার মধ্যে শিশু হাসপাতাল, মুগদা ইসলামিয়া হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদায় যাওয়ার পথে 2 নবজাতক ভূমিষ্ঠ হয় হাইকোর্টের 4র্থ শ্রেণীর কর্মচারী আবুল কালাম আজাদের। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় সুবিধা না থাকায় 2 নবজাতককে ঢাকার শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু শিশু হাসপাতালে নিলে সেখানে সাধ্যের বাইরে টাকা চাওয়ায় 2 নবজাতককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। সেখানে অ্যাম্বুলেন্সে আধা ঘন্টা থাকলেও হাসপাতালে ভর্তি করেননি বলে অভিযোগ নবজাতক দ্বয়ের বাবার। শিশু হাসপাতালের পরিচালকের সাথে কথা বললো যে এখানে তো ভর্তি করলে তো সরকারি তো না, এটা স্বায়ত্তশাসিত, এখানে ভর্তি করলে টাকা লাগে। তো কত টাকা বললো যে 5,000 টাকার পার ডে। আমার পক্ষে আবার পক্ষে তো সম্ভব না, তখন উনি বললো তাহলে আপনি এখানে ভর্তি না করে তাহলে আপনি পিজিতে নিয়ে যান। তো স্যার মিটিং শেষ করে আমি ডাকলাম, স্যার আপনার মতো বাড়ি চলে গেল। তখন আমি তখন রিকোয়েস্ট করলাম পার্সোনাল অফিসারকে যে বেবি তো আমাদের বেঁচে আছে কি মারা গেছে এটা আমরা জানার জন্য আমরা ওখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো। পরে 2 নবজাতকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে হাইকোর্টে হাজির হন তাদের বাবা। এ বিষয়ে বিচারকের কামরায় শুনানি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট বিষয়টা খুব অমানবিক ভেবে এই 3 হাসপাতালের পরিচালকের কাছে 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন। সেটা হলো একটা ইসলামিয়া জেনারেল হাসপাতাল মুগদা এবং শিশু হাসপাতালের পরিচালক এবং বঙ্গবন্ধু মেডিকেলের সংশ্লিষ্ট পরিচালক আগে চিকিৎসা করাতো, তারপর বাকিটার বিষয়টা দেখা হতো। আর এটা কোনো গরিব রোগী যদি থাকে, প্রত্যেক হাসপাতালে যদি কোনো নির্দিষ্ট ফি থাকে সেটা মকুব করার ব্যবস্থাও থাকে। এ কারণে মূলত হাইকোর্ট খুব অসন্তোষ হয়েছেন এবং এই কারণেই সুমোটো রুলটা জারি করেছে। 3 হাসপাতালে অসুস্থ যমজ শিশুকে কেন ভর্তি করা হয়নি তাও জানতে চেয়েছেন আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে, আর কয়েক ঘন্টা পরেই কাঙ্ক্ষিত মার্কিন নির্বাচন। ভোটের জন্য যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শেষ দিনে কৃষ্ণাঙ্গ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন জো বাইডেন। প্রতিশ্রুতি দিয়েছেন বর্ণবাদ অবসানের। তবে আভাস মিললে ভোটের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে নিবন্ধিত ভোটারদের প্রায় 60% বেছে নিয়েছে তাদের পছন্দের প্রার্থীকে। তবে আগামীকালের ভোটের মধ্যেই আসবে মূল রায়, কার হাতে উঠছে হোয়াইট হাউসের চাবি। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মাঝে প্রিয় প্রার্থীকে নির্ধারণ করে ফেলেছে প্রায় 10 কোটি ভোটার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গেল 100 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক আগাম ভোটের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। নেচে গিয়ে শেষ প্রচারণায় ব্যস্ত ট্রাম্প। রোববার মিশিগান, ফ্লোরিডা সহ মোট 5টি সুইং স্টেটের সমাবেশে অংশ নেন তিনি। শেষ দিনের প্রচারে আরও 5টি রাজ্যে অংশ নেওয়ার কথা রয়েছে, যেগুলোর ফলের উপর নির্ভর করছে হোয়াইট হাউসের দখল। ক্ষমতাসীন এই রিপাবলিকান প্রেসিডেন্টের লক্ষ্য মঙ্গলবার রাতে যদি এগিয়ে থাকার আভাস পান, তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন। আজ বাইডেন ঘুমন্ত, আমেরিকানরা ঘুমন্ত প্রেসিডেন্ট চান না। আমি আপনাদের ভোট দিতে বলছি। রিপাবলিকানদের একটি ভোট দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাঁচানোর ভোট। রিপাবলিকানকে ভোট দিয়ে মঙ্গলবার আপনি দুর্নীতিগ্রস্ত ডেমোক্র্যাটদের রুখে দিতে পারেন। এদিকে জয় পেতে মরিয়া বাইডেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে গুরুত্বপূর্ণ 4 অঙ্গরাজ্যে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী।
রোববার ফিলাডেলফিয়া সমাবেশে অংশ নেন বাইডেন। এ সময় তিনি এবারের নির্বাচনে বিজয়ী হলে বর্ণবাদ অবসান করবেন বলে ঘোষণা দেন। আমরা আজ কৃষ্ণাঙ্গদের অধিকারে কাজ করছি আর নির্বাচনের পর বর্ণবাদ সহ বিভিন্ন বৈষম্য বিলুপ্ত করতে চাই। মার্কিন নির্বাচনে শুধু ভোট বেশি পাওয়াই যথেষ্ট নয়, হোয়াইট হাউসের চাবি পেতে হলে জিততে হবে ইলেকট্রাল কলেজে। সুইং স্টেটের অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে ট্রাম্প, আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ আবুল বি খান। জনাব আবুল বি খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আবুল বি খান, কতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে মার্কিন নির্বাচন? প্রবাসীরা কি ভাবছেন দর্শকদের জানাবেন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আপনাদের অনুষ্ঠানে। দর্শকদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে খুব স্ট্রং ক্যাম্পেইন হচ্ছে দুই পক্ষের কাছ থেকেই। আমাদের পার্টিও অনেক ক্যাম্পেইন করতেছি আমাদের স্টেটে, বিভিন্ন স্টেটে। আমাদের স্টেট যে জায়গায় আমরা থাকি, নিউ হ্যাম্পশায়ার স্টেটে অলসো সুইং স্টেট। এইখানকার ভোট কেউ বলা যাচ্ছে না যে হু ইজ গোনা উইন। আমাদের পার্টিও জিততে পারে, অন্য পার্টিও জিততে পারে, ডেমোক্রেটরাও জিততে পারে। এখন যেটা দেখা যাচ্ছে যে ডেমোক্রেটিক পার্টির যে ক্যান্ডিডেট বাইডেন, সে শুধু করোনা ভাইরাস নিয়েই আলাপ করছে, যে ইকোনমি, যে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প যে ইকোনমি এনে দিয়েছিল এই দেশে গত বিশ্বযুদ্ধের পরে, এত ভালো ইকোনমি আর কোনোদিন ছিল না। তারপরে এই প্যান্ডামিক থেকে বের হয়ে আসার জন্য ট্রাম্প যে জিনিসগুলো, যে প্রোগ্রামগুলো করছে যাতে ইকোনমি আবার অলমোস্ট ব্যাক টু নর্মাল, এই জিনিসগুলো নিয়ে যে অন্য পার্টির যে ক্যান্ডিডেট তারা ওইরকম কোনো আলাপ করতেছে না বা কোনো কিছু বলতেছে না। দ্যাট ইজ এ প্রবলেম। আমার মনে হয় এট দ্য এন্ড আমাদের পার্টি, রিপাবলিকান পার্টি আবার উইন করবে, আবার আমরা 4 বছরের জন্য ক্ষমতায় যাব। জনাব আবুল বি খান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন জনাব আবুল বি খান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে স্বাস্থ্য খাত। বলা হচ্ছে 59তম প্রেসিডেন্ট নির্বাচনের স্বাস্থ্য খাতে ট্রাম্প বাইডেনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে, কারণ মহামারীর মারাত্মক প্রভাবের কারণে বদলে গেছে অনেক হিসেব নিকেশ। ধারণা করা হচ্ছে করোনা মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের চরম ব্যর্থতার কারণেই দ্বিতীয় মেয়াদে তার হাত থেকে ফসকে যেতে পারে যুক্তরাষ্ট্র শাসনের সুযোগ। আর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন মার্কিন হেলথ সেক্টরটিকে প্রধান ইস্যু করেই বসে যেতে পারে মার্কিন মসনদে। আসমাতুল ডেস্ক রিপোর্ট। করোনার সংক্রমণ এবং মৃত্যু দুদিক থেকেই বিশ্বে 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে প্রায় 1 কোটি কোভিড রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে প্রায় 2.5 লাখ মানুষ। মৃত্যু ও আক্রান্তে ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। এক কথায় মহামারীর ভয়াবহ এই চিত্রের এখনও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি যুক্তরাষ্ট্রে, বরং নির্বাচনের ঠিক আগে সংক্রমণ আরও বেড়েছে। আর এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প যে মহা বিপদে পড়তে পারেন তা আঁচ করা কঠিন হচ্ছে না কারো জন্যই, কারণ মহামারীর মধ্যেও এবার রেকর্ড সংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। অনেকে বলছেন ট্রাম্পের মহামারী মোকাবেলার ব্যর্থতার জবাব ব্যালটের মাধ্যমে দিতেই ভোটাররা তাদের আগাম রায় দিচ্ছেন। এছাড়াও ভ্যাকসিন নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প দেখাতে পারেননি কার্যত কোনো সাফল্য। উল্টো নির্বাচনের ঠিক আগের দিন সোমবার ফ্লোরিডায় এক র্যালিতে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন নির্বাচনের পর ফাউসিকে ছাঁটাই করবেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ব্যর্থতা প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হোয়াইট হাউসে নিয়ে যেতে পারে, কারণ বাইডেন অঙ্গীকার করেছেন জয়ী হলে তার প্রথম কাজ হবে যুক্তরাষ্ট্রে কোভিড নিয়ন্ত্রণে আনা, আর ভাইরাসটি নির্মূলে বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে লকডাউন সহ করণীয় সব কিছু করবেন তিনি। পাশাপাশি মহামারীতে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানান বাইডেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বাইডেন জিতলে ওবামা কেয়ারকে শক্তিশালী করে ওষুধের মূল্য কমানো ও জনগণের স্বাস্থ্যসেবা সুলভ করা হবে। এটিও ট্রাম্পের জয়ের পাল্লা আরও হালকা করবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। আবারও দেশের খবর।
ভিসার মেয়াদ বৃদ্ধি ও কাজে ফেরার দাবিতে সৌদির পর এবার আন্দোলনে নামলেন আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে আন্দোলন করেন কয়েক হাজার মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মী। দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সৌদি প্রবাসীদের পর এবার আন্দোলনে নামলেন ছুটিতে এসে আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীরা। সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান ছুটি কাটাতে এসে লকডাউনে পড়েন তারা। যথাসময়ে ফিরতে না পারায় অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়েছে। ডিসেম্বরে শেষ হবে আরও অনেকের। আমরা মনে করেন নিঃস্ব, ঠিক আছে, আমরা মালয়েশিয়া না যেতে পারলে আমরা মনে করেন পথে বসে যাবো। আমি কাম কিছুই করতে পারি না, এখন আমার ফ্যামিলি একজন মারা হয়ে গেছে চিন্তায়। 8-9 মাসে মালয়েশিয়া থেকে ছুটিতে আইছি মার্চের 12 তারিখে। এখন আমার বিচার মেয়াদ শেষ। 12 কোটি 13 কোটি বাজেট হইতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, কিন্তু আমরা এক সিঙ্গেল পয়সা আমরা কোনো প্রবাসী পাই নাই। ভিসার মেয়াদ বাড়াতে এবং মালয়েশিয়ায় ফিরে যেতে সরকারের হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। কোনো জরিমানা ছাড়া মালয়েশিয়াতে প্রবেশ করতে পারি, এটাই সরকারের কাছে দাবি। ভিসাগুলোর মেয়াদ বাড়ায়, টিকেটের মেয়াদ বাড়ায় আমরা যেন আবার কর্মস্থলে চলে যেতে পারি। অন্য দেশের মতো আমাদের ভিসার মেয়াদ যাতে বাড়িয়ে দেয়, এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। প্রায় 5 ঘন্টা আন্দোলনের পর সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তাদের ভিসাগুলো যেন তারা রিনিউ করে দেয়। জি স্যার, এটা আমরা করব। আমরা মালয়েশিয়ানদের সাথে, কিন্তু এটা আমার হাতে নাই। আমার হাতে থাকলে তো আমি এক্ষুনি বসে বসে করতাম। মালয়েশিয়া যখন নেওয়া শুরু করবে তখন যারা নাকি আপনারা ওখান থেকে ফেরত আসছেন তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। পররাষ্ট্র সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন ভুক্তভোগী অভিবাসী কর্মীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দেশে বিরোধী পক্ষের ষড়যন্ত্র সফল হচ্ছে না বলেই একটি মহল সরকারের সমালোচনা করছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে তিনি আরও বলেন, দেশে সংঘাত তৈরির পায়তারা করছে কেউ কেউ। এ বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। শাহ আলী জয় রিপোর্ট। গণভবন থেকে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে নির্ধারিত আলোচনার বাইরে ক্ষোভ প্রকাশ করেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কর্মকাণ্ড নিয়ে। বলেন, ষড়যন্ত্র করে যারা ব্যর্থ তারাই সরকারের সমালোচনা করছে, অপপ্রচার ছড়াচ্ছে। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা বা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে। যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। বাংলাদেশকে নিয়ে কিছু আন্তর্জাতিক সংস্থার ভবিষ্যৎবাণী মিলছে না, এতে একটি গোষ্ঠীর আক্ষেপের শেষ নেই, মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎবাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। আমরা ভিক্ষুক হয়ে থাকবো, এর মুখাপুখি হয়ে থাকবো, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে চেয়ে খাবো, তাদের কাছে চাইবো, এটাই তো তারা চাইবে। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীটার খুব কষ্ট হয়। যারা বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, অন্যের কাছে হাত পেতে নয়, নিজের পায়ে দাঁড়াবে বাংলাদেশ। আরো কষ্ট হয়, এটা তো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এবারের পৌরসভা নির্বাচন ইভিএমে হবে বলে জানিয়েছেন সিইসি। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে একথা জানান সিইসি। এছাড়া সিইসি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে শুধুমাত্র রাজনৈতিক দলের নিবন্ধন আইন সরিয়ে ফেলা হচ্ছে, অন্যদিকে প্রার্থিতা বাতিলের ক্ষমতা হাতেই রাখছে কমিশন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়েও আলোচনা হয় বৈঠকে।
329টি পৌরসভার মধ্যে 259টি নির্বাচন উপযোগী বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে যেসব পৌরসভার মেয়াদ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শেষ হবে সেগুলোর নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জানান, এবারের পৌরসভা নির্বাচন 5 ধাপে অনুষ্ঠিত হবে। জানুয়ারি মাসের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে যে সমস্ত নির্বাচনগুলো ডিউ হবে ওই নির্বাচনগুলো আমরা করে ফেলবো হয়তো ডিসেম্বরের শেষের দিকে। পৌরসভা নির্বাচন যেগুলো সেগুলো EVM-এ হবে। এছাড়া সিইসি জানান, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ ইংরেজি থেকে বাংলায় করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অনেকগুলো ক্ষেত্রে উপজেলা পরিষদের পৌরসভার এগুলোর ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির নমিনেশন আসে, সেটা আরপিওতে এটা অ্যাডজাস্ট করা যায় না। এই সমস্ত কারণে আমরা প্রস্তাব করেছি যে এটাকে আমরা আলাদা একটা আইন করব। তবে যদি সরকার মনে করে যে না ওটাও আলাদা আইন করার দরকার নেই, তাহলে আমরা আবার মূল আইনের মধ্যে আরপিওর মধ্যে সেটা সম্পৃক্ত করা যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন প্রয়োজন হবে সেগুলোও অনুষ্ঠিত হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ক্ষমতাসীনদের সুবিধা দিতেই স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে এনে ইভিএমে ভোট গ্রহণের দুরভিসন্ধি করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেছেন, এই কমিশনের কাজই সরকারি দলকে সহযোগিতা করা। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিদ্যমান আইন পাশ কাটিয়ে করোনা মহামারীর এই সময়ে স্থানীয় সরকার নির্বাচনের নতুন আইন করার সিদ্ধান্ত অযৌক্তিক বলেও মনে করে দলটি। পৃথক পৃথক আইন থাকা সত্ত্বেও তাদেরকে একীভূত করে চলমান করোনা সংকটকালে প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইন 2020 প্রণয়নের এই অপ্রয়োজনীয় অযৌক্তিক উদ্যোগ থেকে নির্বাচন কমিশন বিরত থাকবে। কিছুটা নিয়ম ভঙ্গ করে, যেটা জানুয়ারিতে হওয়ার কথা সেগুলোকে তারা ডিসেম্বরের আগে করতে যাচ্ছে। এটার উদ্দেশ্য আছে যে তারা এই করোনার যে আপনার একটা ভয়াবহতা আবার নতুন করে সৃষ্টি হয়েছে, দ্বিতীয় ধাপে এসেছে, এই সময় নির্বাচন করার অর্থই হচ্ছে যে আপনার জনগণের অংশগ্রহণ হবে না, জনগণ যেন অংশগ্রহণ না করে এটাও তার একটা তারা চাচ্ছে। সমাজ বদলের অঙ্গীকার নিয়ে স্বাধীনতার পরপরই জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম। 48 বছরে কতটুকু সমাজ বদলে দিতে পেরেছেন তারা? লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, মূল লক্ষ্য থেকে জাসদ এখন অনেক দূরে, বিভক্ত হয়ে ক্ষমতার চারপাশে ঘুরপাক খাচ্ছে। তবে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনুর দাবি, সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এখনও অবিচল তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাসদের নিজস্ব রাজনীতিও মৃতপ্রায়। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। 1972 সালের 31 অক্টোবর জাসদের আত্মপ্রকাশ। লক্ষ্য ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। প্রতিষ্ঠার 8 বছরের মাথায় প্রথম ভাঙে জাসদ। আসম আব্দুর রবের নেতৃত্বে জন্ম নেয় নতুন দল বাসদ। এখন দলটির 3 টুকরো, কেউ আওয়ামী লীগের মিত্র, আবার কেউ বিএনপির। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, মূল লক্ষ্য আগেই হারিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। জাসদ ভেঙে গেছে। একটা আদর্শিক রাজনীতি না থাকলে সব দলই ভাঙে, ব্যক্তিকেন্দ্রিক। আপনি ব্র্যাকেটে দেখবেন নাম, জাসদ আম্বিয়া গ্রুপ, জাসদ ইনু গ্রুপ, জাসদ রব গ্রুপ। তো বাংলাদেশের সুপার সব হচ্ছে আওয়ামী লীগের বিএনপি, আর তার কক্ষপথে এই ঘুরপাক খাচ্ছে এই ছোট ছোট মুদির দোকানগুলো। সোজা কথায় বলা যায় এরা হচ্ছে এখন ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী। তার ব্যাখ্যা, বিভক্তি নিয়ত ছিল জাসদের। যেহেতু এককভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখাটা একেবারে অসম্ভব এখন, এই জন্য তারা বড় দলগুলোর উপগ্রহে চারিদিকে ঘুরছে তারা। এটাই সম্ভবত এটাই নিয়তি ছিল। এদিকে হাসানুল হক ইনুর দাবি, হয়তো ব্যক্তিগত হিসেব নিকেশ মেলাতে না পেরেই অনেকে জাসদ ছেড়েছেন। দেখুন, সামরিক শাসনের ঝাপটায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সেই ঝাপটায় যারা টিকে থাকতে পারেনি এবং ব্যক্তিগত হিসাব নিকাশ মিলাতে পারেনি, তারাই জাসদ থেকে বেরিয়ে চলে গিয়েছে। ইনু বলেন, জাসদ এখনো প্রাসঙ্গিক এবং মূল পথেই আছে। জাসদ আওয়ামী লীগের ঐক্য কোনো ব্যক্তির ঐক্য না, বা কোনো দলীয় স্বার্থ উদ্ধার করার ঐক্য না। এই ঐক্যটা জাতীয় স্বার্থ
সামনে নিয়ে করা হয়েছে। সুতরাং যারা আমাদের বলছেন যে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে আমরা বড় দলের সঙ্গে ঐক্য করেছি, তারা কার্যত এই ঐক্যের বিরুদ্ধে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, তারা কার্যত রাজাকারের পক্ষে ওকালতি করছে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কেউ ক্ষমতার কাছাকাছি থেকে আবার কেউ বিরোধী শিবিরে যোগ দিয়ে জাসদকে টিকিয়ে রাখার চেষ্টায় আছেন, আর 3 ভাগই সমাজতন্ত্রের অসাম্যের স্বপ্ন দেখছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো সংবাদ দিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। সোমবার দুপুরের দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি শেষে এক সমাবেশে জুনায়েদ বাবু নগরী একথা বলেন। এর আগে সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য দেন তিনি। বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমাবেশ থেকে মহানবীকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানানো হয়। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আগামী 2 সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মামলার মূল আসামি SI আকবর পলাতক বলেও এক রিটের শুনানিতে স্বীকার করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি হয়। আগামী 16 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। পুলিশের অপরাধের তদন্ত পুলিশ করলে মূল ঘটনা আড়াল হতে পারে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে রিটকারী। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার GK শামীম সহ 8 আসামির বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 10 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার 10 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সোমবার এই আদেশ দেন। একই দিনে মামলার অপর 7 আসামি জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করেন আদালত। ক্যাসিনো বিরোধী অভিযোগের মধ্যে গেল বছরের 20 সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। আমরা জামিনের বিরোধিতা করেছি। আমরা আদালতকে বলেছি, যেহেতু এটা একটা মানি লন্ডারিংয়ের মামলা, এখানে হিউজ অ্যামাউন্ট GK শামীমের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং আজকে যে তার সহযোগী যারা আছে অবৈধ আয়ের পিছনে তারা সহযোগিতা করেছে। আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছে। দেশের করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল একদিনে মারা গেছেন আরও 25 জন। সেই সঙ্গে 1736 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-19 সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে। একদিনে নতুন 1736 জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4,10,988 জন। আরও 25 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5,966 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,961 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন একদিনে। তাতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে 3,27,901 জন হয়েছে। দেশের বর্তমান করোনা পরিস্থিতি সন্তোষজনক হলেও আত্মতুষ্টিতে না ভুগে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে সন্তোষজনকভাবে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা সম্ভব বলেও মত দিয়েছেন সরকার প্রধান। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় আগামী বছর 14 দিন সাধারণ ও 8 দিন নির্বাহী আদেশের ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিস্তারিত জানাচ্ছেন তানজিল মেহেদী। করোনার ভয়াল থাবায় বিশ্ব অর্থনীতি পর্যদস্ত। বাংলাদেশেও লেগেছে ধাক্কা। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না এলেও হয়েছে 5.24।
তবে সন্তুষ্ট মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলছেন এ হার বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বেশি। মন্ত্রণালয় আর বিভাগগুলোর 2019-20 অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আমাদের পার ক্যাপিটা ইনকাম 1909 মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 2064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিজ্ঞতার আলোকে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ। সচিব জানান, নো মাস্ক নো সার্ভিস বিষয়টির উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় দিয়েছেন নির্দেশনাও। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেভাবে আসছি সেটা কমফোর্টেবল, কিন্তু এটার আপনার কোনো সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নাই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। যেভাবে প্রয়োজন হলে সামাজিক আন্দোলন, প্রমোশন ক্যাম্পেইন প্লাস লিগাল যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে। এটা 2021 সালের ছুটির তালিকাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি আপনার 14 দিন, তার মধ্যে 6 দিন হলো সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ছে। নির্বাহী আদেশে ছুটি হলো 8 দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে সংযুক্ত হন তিনি, আর সদস্যরা যুক্ত হন সচিবালয় থেকে। গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড আইন ও উন্নয়ন বোর্ড আইনসমূহ বিলুপ্তকরণ আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গু। মৌসুম পেরিয়ে হঠাৎ বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। প্রতি বছর বর্ষার শেষে মশাবাহিত এই রোগের প্রকোপ কমতে শুরু করে, কিন্তু এবার বর্ষার পর প্রাণঘাতী রোগটি বেশি দেখা দিচ্ছে। অক্টোবরেই 163 জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। গত বছর জুনেই ঢাকায় ব্যাপকভাবে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। জুলাই ও আগস্টে এই রোগীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড গড়ে। পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে, কিন্তু চলতি বছর বর্ষাকাল পার হয়ে অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 627 জন, আর অক্টোবর মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 10 দিনে দৈনিক ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। এবছর অক্টোবরে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় এডিস মশা জন্মানোর পাত্র তৈরি হয়েছে এবং আমাদের গবেষণায় আমরা মাঠ পর্যায়ে জরিপে অক্টোবর মাসে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেটি অন্যান্য বছরের তুলনায় বেশি। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 48 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত একজন রোগী মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে সারা বছর ব্যাপী এবং ডেঙ্গুটাও কিন্তু আমাদের দেশে সারা বছর ব্যাপী থাকবে। এজন্য সারা বছর ব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা করা প্রয়োজন। এডিস মশা নিধনে সোমবার থেকে 10 দিন ব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিরুনি অভিযান চলার কথা রয়েছে। যে সকল বাড়ির স্থাপনায় এডিস মশা লার্ভা পাওয়া গিয়েছিল তার তালিকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাপসে সংরক্ষিত আছে। কারো বাড়ির আশেপাশে এডিস মশা লার্ভা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন 75টি ওয়ার্ডে 4 ঘন্টা করে লার্ভিসাইডিং করা হচ্ছে এবং 75টি ওয়ার্ডে প্রতিদিন 4 ঘন্টা করে অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একটি জরিপে উঠে এসেছে ঢাকা 2 সিটি কর্পোরেশনের 25টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদের সময় হলো আরেকটি বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দফা দাবিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। হামলার অভিযোগ করে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় অভিযোগকারীর শাস্তির দাবিতে আন্দোলনে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। উৎপাদনের পথে আরও এক ধাপ এগোলো বসুন্ধরা বিটুমিন প্লান্ট। 4000 মেট্রিক টন ক্রুড অয়েল বাহী জাহাজ পৌঁছল প্লান্ট জেটিতে।
কর্তৃপক্ষ বলছেন চূড়ান্ত প্রস্তুতি শেষে আগামী ৩ সপ্তাহের মধ্যেই শুরু হবে উৎপাদন, আর শিগগিরই বাজারে আসবে ব্যবহার উপযোগী মানসম্পন্ন ভিটামিন। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। স্বপ্ন নিয়ে আসছে জাহাজ, ৪,০০০ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ, যা থেকে দেশেই তৈরি হবে মানসম্মত ভিটামিন। বসুন্ধরা ভিটামিন প্লান্ট সড়ক নির্মাণে অতি গুরুত্বপূর্ণ ভিটামিন উৎপাদনে বেসরকারি পর্যায়ে দেশের প্রথম প্রতিষ্ঠান। যে লক্ষ্যে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার কুল ঘেঁষে তৈরি হয়েছে বিশাল প্লান্ট। সোমবার প্লান্ট জেটিতে ভেড়ে ৪,০০০ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী প্রথম জাহাজ। পর্যায়ক্রমে আরও ৭১,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছবে কদিনের মধ্যেই। প্রথম যেটা কাজ আমাদের এটাকে অফলোড করা, এভাবে অনেকগুলো চালান আমাদের কুতুবদিয়া থেকে এখানে আসবে, তাতে করে প্রায় ৭০ থেকে ৭১,০০০ টন মাল এখানে অফলোড করে আমরা উৎপাদনে যাব। কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই শুরু হবে উৎপাদন। আমাদের বসুন্ধরা ভিটামিন প্লান্টে যে ভিটামিনটা তৈরি হবে এটা ওয়ার্ল্ড ক্লাস ভিটামিন হবে, এবং রোড এবং আদার্স সেক্টর যেটা এটা ইনশাল্লাহ আমরা মিট আপ করতে পারবো। এয়ারপোর্ট হতে শুরু করে সবগুলোতে আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভিটামিন হবে। উৎপাদন শুরুর পর বাজারে আসতে সময় নেবে না মানসম্মত বসুন্ধরা ভিটামিন। সজল দাস, নিউজ 24, পানগাঁও, কেরানীগঞ্জ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামে পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিললেও অস্থির আলুর পাইকারি ও খুচরা বাজার। শুধু অক্টোবরই চীন, মিশর ও মিয়ানমার থেকে ২৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে চট্টগ্রাম বন্দরে, তাই পেঁয়াজের দাম অনেকটা কম। তবে দেশে উৎপাদিত আলুর দাম কমেনি, বরং পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে বিক্রি সম্ভব নয় বলে জানিয়েছেন অনেকেই। নয়ন বড়ুয়া ও ফাতেমা জান্নাত মোমোর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতীয় পেঁয়াজ বিক্রি বন্ধের পর চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানিকারকরা চীন, মিশর ও মিয়ানমার থেকে পণ্য আমদানির উদ্যোগ নেন। যদিও পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের পেঁয়াজ আনতে হয় সিঙ্গাপুর ঘুরে, তবুও লাভের আশায় ৩ দেশ থেকে শুধু গেল মাসেই এই নিত্যপণ্য আসে ২৫,০০০ মেট্রিক টন। বন্দর কর্মকর্তারা জানান আরও ৪,০০০ মেট্রিক টন পেঁয়াজ শিগগির পৌঁছাবে দেশে। প্রায় ২০ দিন সময় লাগে রেফার কন্টেনার এখন মালগুলো আনতে হয়, তো যে কারণে ওইখানেও কিছু মাল নষ্ট হয়ে যাচ্ছে। ৪০১টি পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছি, যার মাধ্যমে ২৫,০৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এটা ছাড়করণ হয়েছে। সরবরাহ বৃদ্ধিতে খাতুনগঞ্জে কমে গেছে পেঁয়াজের দর। চীন ও মিশরের পণ্য ২৫ থেকে ৩০ টাকা এবং মিয়ানমারের পণ্য বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মিশরের পেঁয়াজগুলো আজকে বিক্রি ৪০ থেকে ৪৫, ইরানি পেঁয়াজ যেগুলো আছে সেগুলো ৩০ দিয়ে বেচতেছে। এখন সরবরাহ অনেক দেখতেছি, সরবরাহ কমতি নেই, সরবরাহ আছে কিন্তু কিছু সিন্ডিকেট এখনো আছে। পেঁয়াজের স্বস্তি অনেকটাই কেড়ে নিয়েছে আলু। টানা ৬ দিন ধরে নগরের অন্যতম বড় পাইকারি মোকাম রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে আলু নেই। সরকারি মূল্য তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর গেল ২৮ অক্টোবর থেকে এই বাজারে পাইকারি আলু বিক্রি বন্ধ। হিমাগারগুলো কম মূল্যে পণ্য না দেয়ায় পাইকারি বিক্রি সম্ভব নয় বলে জানান বিক্রেতারা। যেখানে কোল্ড স্টোরের মধ্যে দাম কমবে না তৎপর্যন্ত এখানে কোনো স্বাভাবিক হবে না। ৩৫ টাকা কিনে এনে সরকারের নির্দেশনা মেনে ৩০ টাকা বিক্রি করবে, ৬০ টাকা ওনাকে কে দিবে? চট্টগ্রামের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে আলু বিক্রি বন্ধ থাকলেও পাহাড়তলি ও চাকতাইয়ে বেশি দামেই পণ্যটি বিক্রি হচ্ছে প্রতিদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরেকটি বিরতির। শিগগিরই সঙ্গে বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। নেপালের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেসের উন্নতির বিকল্প নেই বলেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এখনও দলের বেশিরভাগ ফুটবলারের ফিটনেসের ঘাটতি স্পষ্ট বলে জানিয়েছেন জামাল। এদিকে অনুশীলনে প্রতিদিনই ফুটবলাররা ফিটনেসে উন্নতি করছে বলে জানান সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। মাহফুজুল ইসলামের রিপোর্ট। দেশের ফুটবল আবারও ফিরছে আন্তর্জাতিক অঙ্গনে। ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে ২টি আন্তর্জাতিক ম্যাচ হবে ঢাকায়। আর এই দুটি ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কঠোর অনুশীলনে জামাল ভুঁইয়ারা। অনুশীলন সেশনে ফিটনেস নিয়েই হচ্ছে সবচেয়ে বেশি কাজ। দীর্ঘদিনের বিরতির পর অনুশীলনে ফিরে শিষ্যদের ফিটনেসের ঘাটতি কাটাতে জেমির সহযোগীরাও করছেন কঠোর পরিশ্রম। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স জানালেন, উন্নতি হচ্ছে ধীরে ধীরে।
obviously to improve fitness. ফুটবলারদের ফিটনেস যত দ্রুত সম্ভব আগের জায়গায় ফিরিয়ে আনাই এখন লক্ষ্য। উন্নতিটা হচ্ছে ধীরে ধীরে। আমরা আশা করি যাদের ঘাটতি আছে তাদের ফিটনেস খুব দ্রুতই আগের জায়গায় আমরা ফিরিয়ে আনতে পারবো। এদিকে জামাল ভুঁইয়ার চোখে ফিটনেসের ঘাটতিটা ভাবনার চেয়ে বেশি, তাই তো দলের সতীর্থদের নিয়ে চিন্তিত খোদ ক্যাপ্টেন। A lot of players are struggling, honestly speaking. So we have to work harder. So a lot of players, they're not fully fit. At the moment, I think the Bosundara Kings players, they're a little bit more fit. The other players, they will come in the coming days. আগামী এক সপ্তাহের মধ্যে ফিটনেস ঘাটতি পূরণ হবে বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।